গড, এই পলিউশনও না আমার স্কিন খারাপ করে দিচ্ছে। এই দেখো পিম্পল বেরোচ্ছে। উফ। স্যার, প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের ডকুমেন্টারিতে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন। স্যার, যেমনটা আপনি জানেন, আমরা আমাদের ডকুমেন্টারির সাহায্যে সিরিয়াল কিলারদের সাইকোলজি মানে এদের মনোবিজ্ঞানকে ভালোভাবে জানার চেষ্টা করছি। স্যার, তাহলে আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, সিরিয়াল কিলার একজন বিশেষ ধরনের অপরাধী, বিপজ্জনক অপরাধী। এমনি সাধারণ আসামিরা, ওদের কাছে কোনো মোটিভ থাকে, কোনো কারণ থাকে খুন করার জন্য, কিন্তু সিরিয়াল কিলার না, ওদের কাছে কোনো মোটিভ নেই, শুধু নিজেদের শখ পূরণ বা এন্টারটেনমেন্টের জন্য খুন করে। ওরা প্রায় লোকেদের ওপরে বা পরিস্থিতিকে নিজের গ্রিপে রাখার চেষ্টা করে, আর তাছাড়া নিজেদের সিরিয়াল কিলিং ওষুধের ওপরেও অ্যাপ্লাই করে দেখে, তারপরে মানুষের ওপরে। আচ্ছা, এটা কখনো বলা যায় না যে ও কাকে বা কোন কোন লোককে নিজের শিকার তৈরি করবে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, সে এজেড বা ইয়াংও হতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে যেটা ওদের প্যাটার্ন হয় কিলিং এর, সেটা 2-3-4টে খুনের রিপোর্ট দেখার পরেই সেটা বোঝা যায়, আর তখনই আমরা আস্তে আস্তে ওদের পিছু নিতে পারি, তার আগে নয়। অনেক ক্ষেত্রে তো এরা কয়েক মাস ধরে নিজের শিকারের ওপর নজর রাখে, আর যখনই সুযোগ পায় ঝাঁপিয়ে পড়ে আর মেরে ফেলে। এই কারেন্ট কি করে চলে গেল? ওহ গড, এই কারেন্টটা এখনই যাওয়ার ছিল। আহ, কে? আহ, উফ। অনেকবার দেখা গেছে খুনিরা ভিকটিমের জিনিসও সঙ্গে নিয়ে গেছে। ভিকটিমকে খুন করার পরে হয়তো নিজের জয়ের মেডেল ভেবে, যে কোনো জিনিসই হতে পারে। কোনো মহিলার ঝুমকো দুলও হতে পারে, বা আংটিও হতে পারে, আবার কোনো নখও হতে পারে, এমনকি ভিকটিমের চুলও হতে পারে, মাথার চুলও।
আমার চুল? সিরিয়াল কিলার্স এরা সবসময়ই একা থাকতে পছন্দ করে, ওদের কোনো বন্ধু হয় না। তাই অন্যদেরকে, এমন লোকেদেরকে এড়িয়ে চলতে হবে যাদের হাব ভাব বা চাল চলনে একটু অন্যরকম কিছু অদ্ভুত ধরনের আচরণ দেখা যায়। তা সত্ত্বেও ব্যাপারটা হলো, সিরিয়াল কিলার থেকে বাঁচতে হলে আমাদেরকে সাবধানে থাকতে হবে। সত্যি সাবধানতার প্রয়োজন। হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। কোথায়? ঠিক আছে, আমরা এখনই পৌঁছচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সরি, যেতেই হবে। নো প্রবলেম স্যার। স্যার কিন্তু থ্যাংক ইউ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর থ্যাংক ডকুমেন্টারি। ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। ওকে, একদম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। নিয়ে যাও। সালুকে দেখে কি মনে হচ্ছে? বস, মৃত্যুর কারণ এখনো কিছু বুঝতে পারছি না। ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। আর ডক্টর, এই চিহ্ন? হ্যাঁ দয়া, এই যে চেয়ারে বাঁধা ছিল দড়ি দিয়ে, তারই চিহ্ন এটা। বস, আমি যাচ্ছি, ল্যাবে গিয়ে চেক করছি। স্যার, দিয়া এই পেন্ডেন্টটা পড়েছিল। কোনো বিশেষ লোকের কি এটা? স্যার, এই পেন্ডেন্টে জিপিএস বেস সেফটি অ্যালার্ম আছে। এই পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, এই পেন্ডেন্টটা দুবার প্রেস করলে পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তির ইমার্জেন্সি লিস্টে যে কটা নাম্বার থাকবে তাদের কাছে একটা এসওএস মেসেজ যাবে যে এই ব্যক্তি বিপদে আছে। আচ্ছা, কাল রাত্রে এই পেন্ডেন্টটা দুবার টিপেছিল। হ্যাঁ স্যার, কটার সময়? প্রায় 12:30টার সময়। আর ওর এই এসওএস মেসেজ ওটা কার কাছে গেছে? স্যার, ওই দুজনের কাছে। এদিকে এসো। কি নাম তোমাদের? সমর। সমর। নবীন। নবীন। কি সম্পর্ক ছিল দিয়ার সাথে তোমাদের? স্যার, আমার গার্লফ্রেন্ড ছিল। স্যার, আমার কলেজের বন্ধু। যখন দিয়া তোমাদের এসওএস মেসেজ করলো তখন তোমরা কিছু করনি কেন? হ্যাঁ স্যার, এটার জন্য আমারও আফসোস হচ্ছে যে আমি ফোনটা সাইলেন্ট কেন রেখেছিলাম। যদি আমি ফোনটা সাইলেন্ট না রাখতাম, স্যার, আজ দিয়া বেঁচে থাকতো। ফোন সাইলেন্ট ছিল। আর তোমার নবীন, তোমার ফোনটাও সাইলেন্ট মোডে ছিল? না স্যার, স্যার আমি শুয়ে পড়েছিলাম আর আমি বুঝতেই পারিনি কখন আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। আশেপাশের ঘটনা থেকে আমি ওকে এই পেন্ডেন্টটা এনে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো যখন এটা কোনো কাজেই এলো না। ওই ঘটনার ব্যাপারে বলছো? ওই যে চুল কাটা গেছে ওই মেয়েদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এরকম ঘটনা অনেক ঘটেছে এই চত্বরে। এই দিয়ার মতো অনেক মেয়েরই চুল কাটা হয়েছে, কিন্তু কাউকে হত্যা করা হয়নি। আর লোকে তো এটাও বলছিল যে কোনো আত্মা টাত্মার চক্কর আছে। কি বললে তুমি? ভূত, আত্মা? আমি বলছি না স্যার, লোকেরা বলছে। স্যার, এই এলাকার সব মেয়েরা বেশ আতঙ্কিত রয়েছে। সূর্য ডোবার আগেই নিজেদেরকে বাড়িতে বন্দি করে নেয়। কিছু মেয়েরা তো নিজেরাই নিজেদের চুল কেটে ফেলেছে, আর অনেকে সাধু আর জ্যোতিষীদের কাছে যাওয়া শুরু করেছে। তারা মনে করছে এই সাধুদের আশীর্বাদে এই সমস্ত অলৌকিক শক্তির হাত থেকে রক্ষা পাবে। এটা কোনো অশুভ শক্তির কাজই নয়, এটা কোনো মানুষই করেছে। মানুষই করেছে এটা। স্যার, হ্যাঁ ইন্সপেক্টর সুশীল এই কেসটারই তদন্ত করছেন। হ্যাঁ, সুশীল বাবু বলুন। স্যার, কিছু বুঝতে পারছি না। এ প্রচুর মেয়ের চুল কেটেছে, কিন্তু মেরেছে শুধু একজনকেই। শুধু একটা মেয়েকেই মেরেছে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আরো মেয়েদের মারা উচিত ছিল? আমাদের লজ্জা করা উচিত। আমাদের থাকা সত্ত্বেও একটা মেয়ের জীবন চলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, অন্য কোনো নিরীহ মেয়ের মৃত্যু হওয়ার আগেই। বুঝেছেন আপনি? স্যার। পুরো ডিটেলসটা চাই আমার, যত তাড়াতাড়ি সম্ভব। যান। স্যার।
স্যার, হ্যাঁ ফেডরিক, এই নিন এই পুরো কাণ্ড কারখানার সমস্ত ফাইল। ইন্সপেক্টর সুশীল এই মাত্র পাঠিয়েছেন। কটা ফাইল পাঠিয়েছে? 8টা। দয়া, অভিজিৎ, ফাইলগুলো ভালো করে স্টাডি করো, চেক করো, দেখো, আর প্রত্যেকটা মেয়ের সাথে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো ওদের সাথে কি করা হয়েছে। দিয়া ছাড়া আর কোনো মেয়ের যেন প্রাণ না যায়। অদিতি, আপনি বলেছিলেন যে আপনি বিছানায় বসে লাইট অফ করেছিলেন, তারপর কি হয়েছিল? স্যার, হঠাৎ করে একটা জোরালো আলো আমার চোখে পড়লো, আর তারপরে কি হলো আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু ওই উজ্জ্বল আলো মনে আছে, তার বেশি আর কিচ্ছু নয়। আচ্ছা, তারপরে কি হয়েছিল? ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর আমার চোখে একটা জোরালো আলো পড়লো, আর তারপর আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার চোখ একদম ধাঁধিয়ে গেছিল। আচ্ছা, জ্ঞান ফিরে আসার পরে কি হয়েছিল? যখনই আমার চোখটা খুললো আমি দেখলাম কেউ আমার চুল কেটে নিয়েছে। আমি চেঁচালাম আর তারপর আমি পুলিশকে কল করলাম। হ্যাঁ স্যার, আমিও একটা খুব জোরালো আলো দেখেছিলাম, যেরকম টিভিতে দেখেছিলাম সব মেয়েদের সাথে হয়েছে, ওরকম আমার সাথেও হয়েছে। ওই ভূতটা আমার চুল সব কেটে দিয়েছে। ভূত নয়, অপরাধী। এই এই আপনার হাতে কি রয়েছে? স্যার, আমার চুল। আপনার চুল? ও অপরাধী তোমার চুল কেটে নিজের সঙ্গে নিয়ে যায়নি? না তো। অদ্ভুত একটা ব্যাপার, এই আসামি যে যে মেয়ের চুল কেটেছে সেই চুলগুলো নিজের সঙ্গে নিয়ে গেছে, কিন্তু এই 4টে মেয়ের চুল কেটে চুলগুলো বাড়িতেই ফেলে গেছে। এটা কেন আসামি করলো, আর কেন? স্যার, হতে পারে যে ওদের ওপর হামলা হয়নি, ওরা এগুলো এই নিউজে দেখেছে, তাই পাবলিসিটির জন্য এমন ভাব দেখাচ্ছে যে ওদের ওপরেই হামলা হয়েছে। স্যার, দুটো মেয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। ওদের ভুল ধারণা হয়েছিল ওদের সঙ্গে এরকম কিছু হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। তার মানে শুধু 4টে মেয়ের ওপরে হামলা হয়েছে? অদিতি, বাণী, চিত্রা আর ঈশা। ইয়েস স্যার। একটা কাজ করি, আমরা আবার নতুন করে শুরু করি যেখান থেকে এসব শুরু হয়েছিল। ক্রাইম লোকেশনের ফটোগ্রাফ, প্রমাণ, যা কিছু পাওয়া গেছে ওখান থেকে সব কটা ভালো করে চেক করো দ্বিতীয়বার। কিছু না কিছু আমরা নিশ্চয়ই ছেড়ে গিয়েছি, যেটা এবারে আমরা পাবো। অদিতি, বাণী, চিত্রা, ঈশা। পেয়ে গেছি স্যার। হ্যাঁ স্যার, ঈশার বাড়িতে যে মোমবাতি ছিল তার মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছি। এটা আসামির হতে পারে স্যার। যদি এই ফিঙ্গারপ্রিন্টটা আসামির হয় তাহলে সে খুব ভুল করেছে। অভিজিৎ, আমাদের ক্রিমিনালের ডেটাবেসটা চেক করো, দেখো তো এ কোনো পুরনো পাপি কিনা। স্যার, হ্যাঁ বলো। স্যার, এ তো পুরনো পাপি, কিন্তু 17 বছর বয়স। 17 বছরের? হ্যাঁ স্যার, এই 17 বছরের বাচ্চাটা কুনাল, আর কয়েক মাস আগেই মদ খাওয়ার অপরাধে আন্ডারেজ ড্রিঙ্কিং এর জন্য একে গ্রেপ্তার করা হয়েছিল। মাত্র 17 বছরের ছেলে এইসব কাজ করছিল? এটা তো ওর সাথে দেখা করলেই জানা যাবে। এমনিতে তো সিরিয়াল কিলাররা অ্যাডিকশনের মধ্যেই থাকে, নেশা করে, ড্রাগস নেয়। এ থাকে কোথায়? স্যার, এ চুনাপট্টিতে থাকে। চুনাপট্টি? তাহলে আর দেরি কেন, দেখা করে আসো ওর সাথে চুনাপট্টিতে। বিশ্বাসই হচ্ছে না, একটা 17 বছরের ছেলে এইসব কাজ করছে কি করে? কুনাল। হ্যাঁ, আপনারা কে? সিআইডি। সিআইডি? তোমার লজ্জা করে না?
পড়াশোনা করার বয়সে এইসব করছো? হ্যাঁ, কি স্যার? কে এসেছে কুনাল? আরে স্যার আপনারা? স্যার তুমি এখানে কি করছো? স্যার এটা আমার মাসির বাড়ি, কিন্তু আপনারা এখানে? কুণালের সঙ্গে দেখা করতে এসেছি। কুনাল এ আমার কাজিন স্যার। কাজন? তুই তোর কাজনের চুল কেটেছিস? স্যার স্যার আমি তো স্যার ঈশা দিদির সাথে একটু মজা করেছিলাম স্যার। স্যার আমি ওই চুল কেটে দেওয়া লোকটার ব্যাপারে নিউজ পেপারে পড়েছিলাম স্যার। আমি ভাবলাম এই মজাটাও একটু ঈশা দিদির সাথে করা যাক। মা, মা আমার চুল, আর মা আমার সব ও চুল চিল্লে কেটে চিল্লে দিয়েছে। সারা বাড়ি মাথায় তুললো আর পুলিশকে ফোন করে দিল স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য আমি ওই চুলগুলো ফেলে দিলাম স্যার আর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্যার। তুই এত বাজে মজা করেছিস আমার দিদি সাথে। সরি, আমি তোকে কখনো ক্ষমা করব না, কখনো সরি নয়। সরি দিদি সরি সরি স্যার। স্যার আমি শুধু ঈশা দিদির চুল কেটেছিলাম স্যার, বাকি কোনো মেয়ের চুল কাটিনি আমি স্যার। আমরা তোমার কথা বিশ্বাস করবো কি করে? হ্যাঁ? আপনি চাইলে আমার মাকে জিজ্ঞেস করে নিন স্যার, যে দিন ওই ঘটনাগুলো ঘটেছে ওই দিন আমি বাড়িতেই ছিলাম স্যার। তোর সব জিনিসটা মজা লাগে না জানিস? যখনই ওই মুহূর্তের কথা ভাবি ভয়ে বুকটা আমার কেঁপে ওঠে। দিদি সরি দিদি তোমার সরি। ভাগ্য ভালো যে আমরা তোমাকে অ্যারেস্ট করছি না। নিজের স্বভাব পরিবর্তন করো, নাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়বে তুমি। সমস্ত সিরিয়াল কিলার বা সিরিয়াল অ্যাটাকার নিজের ভিকটিমকে একটা প্যাটার্নে চুজ করে। হ্যাঁ ঠিকই বলেছো দয়া। হ্যাঁ এরকমই তো হয়। তোমার মনে আছে তো দয়া ওই কেসটা, যেখানে কিলার 40 থেকে 50 বছরের মাঝে বিজনেসম্যানকে চুজ করেছিল নিজের শিকার করার জন্য? হ্যাঁ স্যার, একটা কেসে স্যার সিরিয়াল কিলাররা তাদেরই টার্গেট করতো যাদের কাছে লাল গাড়ি আছে। ঠিক ওই রকমই এই মেয়েগুলোর কেসেও একটা ফিক্সড প্যাটার্ন আছে। স্যার সব মেয়েদেরই বয়স প্রায় 20 থেকে 35-এর মধ্যে। আর এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ছিল স্যার, চাকরি করতো আর বাড়িতে একলা থাকতো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকের চুল কিন্তু লম্বা ছিল। ছোট চুল আছে এরকম কোনো মেয়েরই চুল কাটা হয়নি। সেটাই তো মেন প্যাটার্ন, লম্বা চুলওয়ালা মেয়েদেরইও বেছে নিত। কিন্তু স্যার এর মধ্যেও কোনো বিশেষ পছন্দের ছিল না ওর। এই বানি আর দিয়া ওদের কোকড়ানো চুল ছিল, অদিতি আর চিত্রা ওদের চুল সোজা ছিল। এই যে সিরিয়াল কিলাররা হয় না স্যার, ওরা স্পেসিফিক হয় নিজের পছন্দের বিষয়ে। হ্যাঁ একটা ব্যাপার কমন, এই সব মেয়েদের পাশেও ক্যান্ডেল রেখে গেছে। হ্যাঁ এই নটটা দয়া, একটা ব্যাপার নোটিশ করেছো তুমি? কি হয়েছে স্যার? এই নোটস গুলো দেখো, অদিতি আর চিত্রাকে যেভাবে বেঁধেছিল চেয়ারের উপর নোটস গুলো দেখো, এখানে এক রকমের নোটস, আর দিয়া আর বাণীকে যেভাবে বেঁধেছিল এই নোটস গুলো একেবারে আলাদা। দয়া, যে নোটস দিয়ে দিয়া আর বাণীকে বাঁধা হয়েছিল এই নট গুলোকে বো লাইন নট বলে, বো লাইন নট যেরকম টাইয়ের হয় না, আর এই নট গুলোকে বলে ট্রিপল ব্যারেল নট। কেউ কাউকে যদি বাঁধে স্যার, তাহলে তো একই রকম গিট ব্যবহার করবে, কিন্তু ও দু ধরনের গিট ইউজ করেছে। এটা মনে হচ্ছে যে আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, কিংবা এর মানসিক পরিস্থিতি ঠিক নয়, স্কিউজোফেনিক আছে ওর। হ্যাঁ কিন্তু দয়া, সবার আগে আমাদের এটা জানতে হবে ও শিকারগুলো বাছে কি করে আর কখন বেছে নিত, আর ও শিকার বেছে নিত কোন জায়গায়। হয়তো সব মেয়েরা একই অফিসে চাকরি করত, একই জিমে যেত বা একই বিউটি পার্লারে যেত, কোনো না কোনো একটা সূত্র নিশ্চয়ই আছে, আর যেটা এদের সবাইকে এক করে দিয়েছে। কিন্তু কি? স্যার এই দিয়ার বন্ধু সমর আর নবীন, ওদের বক্তব্য যে রাতে দিয়া খুন হয় ওই রাতে ওরা নাকি ডান্ডিয়া খেলতে গেছিল প্রেমাল গ্রাউন্ডে। প্রেমাল গ্রাউন্ড? হ্যাঁ স্যার, চিত্রা ওখানেই গেছিল ডান্ডিয়া খেলতে, যেই রাতে ওর চুল কাটা হয়েছিল। অদিতি আর বাণী, খোঁজ নাও তো পঙ্কজ যে ওরা প্রেমাল গ্রাউন্ডে। হ্যাঁ বস, ওই মেয়েটির মৃত্যু গলা টিপার কারণে হয়েছে। গলা টিপে মারা হয়েছে? স্যার এই হলো তার রিপোর্ট। স্যার, হ্যাঁ স্যার আপনার সন্দেহ ঠিক ছিল স্যার। অদিতি আর বাণী সেই রাতেই ডান্ডিয়া খেলতে গেছিল যে রাতে ঘটনাটা ঘটেছিল। তার মানে হলো দয়া, আসামি
প্রেমেল গ্রাউন্ডে যেত ডান্ডিয়া প্রোগ্রামে, আর কোনো লম্বা চুলালা মেয়েকে ও বেছে নিত নিজের শিকারের জন্য। ওখান থেকে বেরোনোর পর ওকে ফলো করে আর সুযোগ পেয়েই কাজ হাসিল করে নেয়। তাহলে তো একে ধরা কঠিন নয় দয়া। সেটা কি করে স্যার? ফেডরিক, ইঁদুরকে ধরার জন্য তাকে লোভ দেখানো হয়, তারপরে ওকে ট্র্যাপে ধরে ফেলে, আর ব্যাস ঠিক ওই রকমই শিকার ঠিক ঘুরে ফিরে আসবে প্রেমেল গ্রাউন্ডে ডান্ডিয়া প্রোগ্রামে, আর আমরা তার অপেক্ষা করব। কিন্তু স্যার নবরাত্রি তো শেষ হয়ে গেছে, তাহলে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। নবরাত্রি শেষ হয়ে গেছে তো কি হয়েছে, ডান্ডিয়ার প্রোগ্রাম আমরা নিজেরা অ্যারেঞ্জ করব, পুরো এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করব, ব্যানার লাগাবো, আর এইবার আসামির জন্য শিকার আমরা তৈরি করব। আমরা কিভাবে স্যার? সিম্পল ব্যাপার ফেডরিক। এবারে ডান্ডিয়ার প্রোগ্রামে থাকবে একজন লম্বা কোকড়ানো চুলালা মেয়ে, আর দ্বিতীয় একটি মেয়েও থাকবে, লম্বা সোজা চুলালা একটি মেয়ে। এখন এই নকল চুলের এক্সটেনশন আসল বলে মনে হচ্ছে। অভিজিৎ, সবকিছু ঠিক আছে? হ্যাঁ দয়া। ওকে, ফাইন। হাই ম্যাম। হাই। ওয়াও, আপনি তো খুব সুন্দরী। আপনার মেকআপ খুব সুন্দর হয়েছে, স্পেশালি আপনার কার্লি হেয়ার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হাই। হাই। আপনার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার ড্রেসটাও খুব সুন্দর। ওহ, থ্যাংক ইউ। তবে আপনার চুলটা খুব সুন্দর। স্ট্রেট করিয়েছেন নাকি ন্যাচারালি এরকম? প্রকৃতির দান এটা। ও, শোনো, আমার পাশে একটা ছেলে ডান্স করছে, একটু গন্ডগোলের মনে হচ্ছে। হ্যাঁ সারিকা, কোথায় ও? আমার পাশেই ছিল। এখানে ছিল, তাহলে গেল কোথায়?
পুরবি, স্যার। তুমি যাও, আমি তোমার পিছনেই আছি, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমি পুরবির পিছনে যাচ্ছি, তুমি সারিকার পিছনে থেকো। ওকে, আমি সারিকার পেছনে যাচ্ছি। ওকে। হ্যাঁ আমি তোমার পেছনে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও। ওকে। ওফো, এখানে তো কোনো অটো বা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে বাড়ি পায়ে হেঁটেই যেতে হবে। স্যার, কেউ পিছু নিয়েছে নাকি? না, এখনো পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। তুমি এগিয়ে যাও, যদি কেউ তোমায় ফলো করে। দয়া, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। কাউকে দেখতে পাচ্ছ? না সারিকা, অল ক্লিয়ার। ওকে। স্যার, সব ঠিক আছে? স্যার হয়তো আজকে অ্যাটাকার ডান্ডিয়া খেলতে আসেইনি, নয়তো স্যার অন্য মেয়ের পিছনে গিয়েছে। দেখা যাক, আর একটু অপেক্ষা করি। সারিকা, সব ঠিক আছে? সারিকা, কি হলো? মনে হচ্ছে সারিকার উপর অ্যাটাক হয়েছে। সারিকার উপরে অ্যাটাক হয়েছে পুরবি, আমি ওখানে যাচ্ছি। স্যার, আমিও আসছি। আয়! ও নো, সারিকা তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ওঠ। আরে, এ তো ওই ছেলেটা যে ওখানে ছিল। চুল কাটার প্রচুর শখ তোর, হ্যাঁ? তোর জন্য সেলুন খোলাচ্ছি আমরা। বল, দিয়াকে কেন মেরেছিস? না 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 স্যার, আমি কাউকে মারিনি। কথা বলছিস? না স্যার, আমি কাউকে মারিনি স্যার, সত্যি বলছি। মেয়েদের চুল কাটিস? হ্যাঁ, দেখি কি এসব। সাইনোফোলিমাস? সাইনোফোলেমাস? এটাতে তো মানুষ বড় জোর সেন্সলেস হতে পারে, মরে যেতে পারে না। স্যার আমি বলেছিলাম তো স্যার, আমি কাউকে মারিনি। আমি শুধু মেয়েদের অজ্ঞান করবার জন্য এটা ব্যবহার করতাম, যাতে করে ওদের চুলগুলো ভালোভাবে কাটতে পারি। দিয়াকে মেরেছিস কিভাবে? হ্যাঁ স্যার আমি মারিনি স্যার, বিশ্বাস করুন আমি মারিনি। আচ্ছা সারিকা, আচ্ছা এটা কি পসিবল যে এই কেমিক্যালস দিয়ে দিয়ার খুন হতে পারে? যদি ওর এতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওর মৃত্যু হতে পারে, আদারওয়াইজ। তাহলে দেখো একবার টেস্ট করে কি জানতে পারা যায়। হ্যাঁ, টেস্ট করে দেখছি। আর তুই চল, তোর বিরুদ্ধে চুল কাটা হবে, চল। আচ্ছা, পুরবি কোথায়? ওর তো এখানে আসার কথা ছিল। পুরবি তো ও তো ফোন তুলছে না। পুরবি ল্যান্ডলাইনে ট্রাই করো।
রিং হয়ে যাচ্ছে। রবি, 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 আচ্ছা অপরাধী তো আমাদের সঙ্গে ছিল, তাহলে এগুলো করলো কে? তার মানে দুজন রয়েছে। আর দুজনে একই রকমের অপরাধ করছে। রবি, রবি, ঠিক আছো? কি হয়েছিল? স্যার ঠিক ওই রকমই হয়েছে। প্রথমে বাড়ির লাইট চলে গেল, আর তারপর আমার চোখে একটা তীব্র আলো পড়লো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। কি? কিন্তু স্যার এই সব কিছু কিন্তু একটা মেয়ে করছিল। মহিলা? ওখানে ছেলে আর এখানে মেয়ে, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, চুল তো কেটে নিয়েছে, এবারই কাট। দেখুন সুমন ম্যাডাম, আপনি একটু বেশি ডিমান্ড করছেন। দেখুন গগন বাবু, আপনি যে কাজটা দিয়েছেন না সেটা খুব সোজা নয়, খুবই বিপজ্জনক। আপনাকে আমাদের টাকা বাড়াতেই হবে। ঠিক আছে, আমার উপর ভরসা রাখুন, আমি পরে বাড়িয়ে দেবো। পরে নয়, এখনই বাড়ান। এটা কি গগন স্যার? এই দেখুন, চুলের ভেতর কি অদ্ভুত একটা উকুন। আগে কখনো এরকম উকুন দেখিনি। আর দেখবেও না, কারণ এই উকুনগুলো সিআইডির হয়ে কাজ করে, আর এর নাম হলো মাইক্রোস্কোপিক ট্র্যাকিং ডিভাইস। আর এই জন্যই আমি তোমাকে আমার চুল কাটতে দিয়েছি, যাতে এটার সাহায্যে এখানে পৌঁছতে পারি আর জানতে পারি আসলে ব্যাপারটা কি। স্যার আমার কোনো দোষ নেই, আমি গগনবাবুর থেকে টাকা পেয়েছিলাম এসব করার জন্য। গগনবাবু টাকা দেবে, আর যদি বলে কুঁয়োতে লাভ দিতে তো তুমি দিয়ে দেবে? এখন বলো, কেন করিয়েছো তুমি এসব? আমি যে কথাগুলো বলবো সেটা একটু আশ্চর্যজনক আপনার নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা সত্যি যে আমাদের ব্যবসায় মানুষের চুলের দাম সোনার দামের থেকে কম নয়। কোটি কোটি টাকা রোজগার হয় এখান থেকে। উইক্স, হেয়ার এক্সটেনশন, নকল আইল্যাশেস, ফার্টিলাইজার আর অ্যামিনোসিডের মতো প্রচুর জিনিস তৈরি হয়। স্যার আপনি ভাবতেও পারবেন না যে এই চুল দিয়ে কি কি তৈরি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি অনেক জ্ঞান দিয়েছো, কাজের কথা এসো। এসব কেন করছিলে? এই পুরো শহরে এই একটাই ফ্যাক্টরি আছে যে হেয়ার প্রসেসিং এর কাজ করে, সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এই মানুষের চুলের সাপ্লাই কমে গেল। এই শহরের মেয়েদের মনে হঠাৎ করে এই ধারণাটা কি করে চলে এলো যে চুল বড় করতে হবে, আর সবাই চুল বড় করতে লাগলো। এই সময় আমি ভাবলাম যে কিছু একটা এরকম প্ল্যান করতে হবে যাতে এই মেয়েরা নিজে থেকেই চলে আসবে নিজেদের লম্বা চুল ছোট করবার জন্য। তাই তুমি ভাবলে যে এমন একটা ভয় তৈরি করা যাক শহরে, যাতে মেয়েরা ভয় পেয়ে গিয়ে নিজেই নিজেদের চুল কেটে ফেলে, হ্যাঁ? আর তোমার জন্য লাভই লাভ। হ্যাঁ, আর সেই জন্যই এই কাজের জন্য আমি দুজন লোককে রেখেছিলাম, সুমন আর রাজু। স্যার আমরা দুজন ডান্ডিয়াতে গিয়ে লম্বা চুলওয়ালা মেয়েদের খুঁজি, আমি স্ট্রেট চুলওয়ালা মেয়েদের, আরও কার্লি চুলওয়ালা মেয়েদের। আমরা ওদের পিছু নিয়ে ওদের বাড়ি অবধি যাই, 800 লুমিনের জোরালো আলোর ফ্ল্যাশ লাইট ওদের চোখে আমরা ফেলি, তারপরে আমরা কেমিক্যাল দিয়ে ওদের অজ্ঞান করি, ওদের চুল কাটি, তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই। ঠিক আছে, এটা তো বুঝলাম কেন আর কিভাবে করতে, কিন্তু এইসব করতে গিয়ে দিয়াকে খুন করলে কেন? স্যার আমি মারিনি ওকে, জানি না কি করে মারা গেল। হয়তো সেই সমস্ত কেমিক্যালের জন্য যা দিয়ে তোমরা মেয়েদের অজ্ঞান করতে, হয়তো ওই কেমিক্যালের জন্য ওর অ্যালার্জি হয় আর তাতেই ওর মৃত্যু ঘটে। স্যার আমি কি করে জানবো যে ওর অ্যালার্জি ছিল? আর এরকম আপনারা আমায় মিথ্যে খুনের মামলায় গ্রেফতার করতে পারেন না।
হ্যাঁ ডক্টর সালুকে। অভিজিৎ, আমি ওই মেয়েটার বডিটা টেস্ট করেছিলাম। ভাই, ওর তো জেলোফলিমাস নামের কেমিক্যালের কোনো অ্যালার্জি নেই। অভিজিৎ, দিয়ার মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। আরো একটা কথা, আমি ওর ফুসফুসের মধ্যে একটা ফাইবারের টুকরো পেয়েছি, কোনো কাপড়ের ফাইবার। তার মানে এটা পরিষ্কার যে কেউ কোনো কাপড় দিয়ে অথবা কোনো বালিশ দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল, সেই কারণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর মারা গেছে। তার মানে দিয়ার চুল কাটার পরে আর আমাদের পৌঁছানোর আগে অন্য কেউ নিশ্চয়ই ছিল দিয়াদের বাড়িতে, যে দিয়ার মুখটা বালিশ দিয়ে চেপে ধরেছিল আর দিয়া মারা যায়। মানে খুনির এই চুল কাটার সঙ্গে কোনো সম্পর্কই নেই? হ্যাঁ পঙ্কজ, এই খুনি অন্য কেউ, অন্য কেউ। খুনি ওদের দুজনের মধ্যেই কেউ একজন, ওদের দুজনের মধ্যে যাদের দিয়া SOS মেসেজ পাঠিয়েছিল। সমর, তোমার মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে ছিল, এই জন্য দিয়ার পাঠানো SOS মেসেজ তুমি দেখতে পাওনি। হ্যাঁ স্যার। আর নবীন, তোমার ফোনের ব্যাটারি চলে গেছিল, তাই তো? রাইট স্যার। মিথ্যে। স্যার আমরা মিথ্যে কথা কেন বলবো স্যার? তাহলে কি মোবাইল কোম্পানি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এটা ওদেরই রিপোর্ট। এই রেকর্ড অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা দুজন তোমাদের বাড়িতে ছিলে না। স্যার আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। আবার মিথ্যে, মিথ্যে বলছো তুমি। তুমি রাধিকার বাড়িতে ছিলে, রাধিকার বাড়িতে। রাধিকা? স্যার আমি কোনো রাধিকাকে চিনি সেই না। রাধিকা তোমার দ্বিতীয় গার্লফ্রেন্ড, যার জন্য তুমি দিয়ার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলে। ওহো, আমরা কি করে জানতে পারলাম? সেটা আসলে এই ডায়েরির জন্য, দিয়ার পার্সোনাল ডায়েরি। চিনতে পারলে? এর মধ্যে ওর সব কথা লেখা রয়েছে। তোমায় খুব ভালোবাসতো, তাই না? অতটাই ভালোবাসতো যতটা নবীন ভালোবাসতো দিয়াকে। কি? নবীন, তুই দিয়াকে ভালোবাসতিস? হ্যাঁ, এত ভালোবাসতো যে সবসময় দিয়ার সিকিউরিটির কথা চিন্তা করতো, আর সেই কারণেই ও ওকে এই পেন্ডেন্ট এনে দিয়েছিল। আর SOS মেসেজ পাওয়ার পরে ও খুব তাড়াতাড়ি ওর বাড়িতে পৌঁছেছিল। তো নবীন সেই রাতে কি হয়েছিল সেটা তুমি বলবে নাকি আমরা বলবো? স্যার ওই রাতে দিয়া 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 ওঠো, দিয়া জল, দিয়া 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 ওঠো, দিয়া দিয়া তুমি ঠিক আছো? দিয়া, এসব কে করেছে? তোমাকে কে বেঁধেছে? সমর কোথায়? কি বললে তুমি? সমর কোথায়? আমি আমার সব কাজ ছেড়ে তোমার কাছে ছুটে চলে এলাম, আর তুমি এখন বলছো সমর কোথায়? SOS মেসেজ তো ও পেয়েছে, তাহলে ও সাহায্য করতে কেন এলো না যখন তোমার ওকে সব থেকে বেশি প্রয়োজন? দিয়া শোনো, যদি এই দুনিয়ার সব থেকে বেশি কেউ তোমায় ভালোবাসে, তবে শুধু সেটা আমি, আর কেউ নয়, সমরও নয়। নবীন, আমি তোমার ভাবনাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ এইসব ছাড়ো, আর প্রথমে আমাকে খোলো আর পুলিশকে ডাকো। মনে হচ্ছে কেউ আমার চুল কেটে দিয়েছে। কেটে যাওয়া চুল তো আর ফেরত পাবে না, কিন্তু ভেঙে যাওয়া হৃদয় দ্বিতীয়বার আর জুটতে পারে না। নবীন, নবীন কোথায় যাচ্ছো? নবীন, কি করছো নবীন? নবীন, নবীন! যদি আমি দিয়াকে এত না ভালোবাসতাম, তাহলে আমি হয়তো ওর প্রাণও নিতাম না। ভালোবাসা, যাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা নয়, স্বার্থপরতা। যদি তুমি দিয়াকে সত্যিই ভালোবাসতে, তাহলে ওর খুশিটাকেই তুমি নিজের খুশি মনে করে নিতে, কিন্তু না, তুমি শুধুমাত্র ওকে পেতে চেয়েছিলে, ব্যাস। নিজের ভালোবাসা বাঁচাতে সবাই নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসার গলা টেপে না, ভালোবাসার মিথ্যে নাটকে তোমাকে খুনি তৈরি করেছে। নিজেরই ভালোবাসাকে তুমি খুন করে দিয়েছো, মেরে ফেলেছো দিয়াকে। তোমার হয়তো ফাঁসি